বইমেলা জমজমাট। কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে চলছে ৩৫তম কলকাতা বইমেলা। ২০০৯ থেকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড পুরস্কার দেওয়া শুরু করেছেন প্রকাশক এবং লেখকদের। আমাদের সেসব নিয়েই আজকের অনুষ্ঠান, এবারের বইমেলা সম্মান। এবারের বইমেলা সম্মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন নবনীতা দেবসেন এবং প্রতিশ্রুতিবান লেখকের সম্মান পেয়েছেন প্রচেত গুপ্ত। আরও আরেকবার জানিয়ে রাখি, প্রকাশকও কিন্তু এতে সম্মান পেয়েছেন, অর্থাৎ তালপাতার প্রকাশক গৌতম সেনগুপ্ত। তারও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনিবার্য কারণে তিনি আসতে পারেননি। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নবনীতা দি, আমরা তো আজকে একটা বইমেলার উপলক্ষে বা এই পুরস্কার উপলক্ষে একটা আড্ডা বা জমাটি আড্ডা দেবো। তো আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো, তো আপনি তো জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি সহ বহু পুরস্কার, তো বইমেলার এই সম্মান আপনার কেমন লাগছে? কি বলবো, উত্তরে কি বলে যেতে পারে, ঘরে বসে ঘরে ছেলে ঘরে পুরস্কার পেলাম। আমাদের লেখার পত্র যারা ছাপেন, যারা বিক্রি করেন, তারাই পুরস্কার দিয়েছেন। এটা খুব বড় কথা এই দিক থেকে, যে ভাবতে গেলে যে না, আপনি পুরস্কার পাওয়ার পরে বলেছিলেন যে এতদিন ধরে আমরা লেখকদের কাছ থেকে পুরস্কার পাচ্ছি, কিন্তু পাবলিশাররা পুরস্কার দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি জানি আমি কি বলেছিলাম, আমার মনে আছে। আমি এটা বলেছিলাম ঠিকই, সেটা আবার বলছিলাম। সেটা হলো যে আমার মানে একটা কথা সেদিন প্রচিত বলেছিলেন, যেটা আমার ভীষণ মনে লেগেছে, যে প্রচুর লেখক মানে নিরন্ন অবস্থায় মারা গেছেন, মাথায় আগে ধাক্কা দেওয়ার জায়গা পায়নি, নিরব অবস্থায় কষ্ট পেয়ে, অর্থাভাবে কষ্ট পেয়ে মারা গেছেন। এবং সেখানে তো সত্যি প্রকাশকরা খুবই নিষ্ঠুর একটা ভূমিকায় ছিলেন এককালে। এখন সেটা হয় না, এখন প্রকাশকরা অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন তাদের ভূমিকা নিয়ে। আমার পক্ষে নিয়ে কথা বলা একটু মুশকিল, কেন আমার মা বাবা দুজনে লেখক লেখিকা ছিলেন এবং প্রকাশকদের সঙ্গে আমার সম্পর্ক বহু মানে একাধিক প্রজন্মের। এটা সত্যি কথাই, কেননা তো এখন যে ছেলেটি এমসি সরকার বসে, তার বাবা সকলেই আমার মানে বাচ্চুদা থাকে, শুধু কাকাও, সবাই মিলে তো আমি স্নেহ পেয়েছি, অনেক কিছু পেয়েছি। মানে আমার প্রথম কবিতার বই এমসি সরকারতে ছাপা হয়েছিল, শুধু কাকাও ছেপে দিয়েছেন বিনা পয়সায়। কারণ যে প্রথম কবিতা বই বিনা পয়সা কেউ ছাপা হয়েছে কখনো? আমি একমাত্র। দ্বিতীয় কবিতা বইটা অবশ্য পয়সা দিয়ে ছেপেছিলাম, কৃত্তিবাসী আমরা। কিন্তু আমি বলছি এই কথাটা, যে প্রকাশকের কাছ থেকে আদর পাওয়া আজকে শুরু নয়। আমার সঙ্গে প্রকাশকের সম্পর্কটা প্রচিতের সঙ্গেও তাই খুবই কি বলবো, স্নেহের এবং ভালোবাসার। যারা এখন আছেন এখানে, আমার তো ভীষণ মনে হচ্ছে তারা একটু কি বলবো, পক্ষপাতিত্ব করেছেন আমায় দিয়ে। আমাকে দেওয়া মানে বাড়ির লোককে দেওয়া, এরকম হয়েছে একটু পক্ষপাতিত্ব। সেটা কি আপনার মনে হয়েছে পক্ষপাতিত্ব করছেন বইমেলা? হ্যাঁ, মনে হয়েছে। প্রচুর আপনার অনুভূতি, কারণ আপনি তো বাংলা একাডেমি প্রবর্তিত যে সুধোপা রায়চৌধুরী পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন এবং খুব অল্প বয়সী খ্যাতির একটা বিশাল জায়গায় পৌঁছে গেছেন। আপনার অনুভূতিটা কেমন হলো বইমেলা? কি বিষয় না, খ্যাতি লেখক হওয়া উচিত, অনেক পরের, অনেক সময় লাগে, লিখলে হবে না, সেটা ঠিক আছে। সেটা পুরস্কার পেয়ে বইমেলার পুরস্কারের ক্ষেত্রে আমার সব থেকে বেশি ভালো লেগেছে দুটো কারণে। এক হচ্ছে বইমেলা, যে বইমেলা খুব ছোটবেলা থেকে, একেবারে খুব ছোটবেলা থেকে দেখছি, তো বইমেলা যখন শুরু হয়েছে একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল। বইমেলা যাচ্ছি, বইমেলা গিয়ে সেই বইমেলায় পুরস্কার দিচ্ছে, এইটা একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি অন্য হতে থাকবে। আর একদম দ্বিতীয় ভালোবাসা কারণ হচ্ছে আমি এমন একজন মানুষের সঙ্গে মঞ্চে বসে এমনভাবে আমি পুরস্কার পেয়েছি, যে আমার প্রিয়, আমার বলে না, সকলের প্রিয়। তো তার জন্য যদি পুরস্কারের পক্ষপাতিত্ব, সেই সুযোগটা তো পেলাম, ভাগ্যিস পক্ষপাতিত্ব হয়েছিল, তাকে ঘরের মানুষের পুরস্কার হয়েছে। যেন নবনীতা দেবসেনের পাশে বসে তো আমি পুরস্কার দিতে পারতাম না, এটাই পারতাম না। এটাই আমার স্কুল জীবন, আমার নিজের স্কুলে আমার ঘটনা মনে আছে। আমি হয়তো নাটক করছি, খুব ভুলে উনি প্রধান অতিথি এসেছেন, বিস্ময়ের চোখে দেখছি
যে নবনীতা দেবসেন বসে আছেন মঞ্চে, আমরা সেই উইংস এর পাশে দাঁড়িয়ে, তাহলে কি সেই ফিলিংসটা এখন আপনার মনে আমার হচ্ছে? সবসময়, হ্যাঁ, সবসময় মনে হচ্ছে। এখনো তখন দর্শকের আসরে দেখেছেন, এখন পাশাপাশি অনুষ্ঠান করছেন। এখনো আমি দেখছি। আমি কথা বলবো, হ্যাঁ বলুন। আমি কথা বলবো। আচ্ছা, আমরা অনেকদিন ধরে পাশাপাশি ছাপা হচ্ছে আমাদের লেখা, অনেকদিন পাশাপাশি আছে, একদম বলবে না বাজে কথা, অনেকদিন আমার পাশাপাশি নবনীতা দি, আছে। আমরা আবার আলোচনায় আসবো, তার আগে একবার ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিই, সঙ্গে থাকুন। বাবা এক সেকেন্ড, হেলমেট যেন থাকে মাথায়, লাল বাতিটা দেখো, মোবাইল কানে গাড়ি চালালে বিপদ মনে রেখো, হাঁটার সময় জেব্রা ক্রসিং দিয়েই হয়ে রাস্তা পার, হুট করে বাসের ফাঁকে চেষ্টা করো না বলে যাওয়ার, ট্রাফিক নিয়ম গতিসীমা মেনে চালাও ধীরে সুস্থে, বিপদ কখনো হবে না তোমার, ফিরবে হাসতে হাসতে। অনর্থক জীবনে ঝুঁকি নেবেন না, তাড়াহুড়ো না করে ট্রাফিক রুল মেনে রাস্তা পার হন, প্রিয়জনের কথা মনে রাখুন। বইমেলা ছাড়া তো আমরা কলকাতার সাংস্কৃতিক জীবনের কথা ভাবতেই পারি না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। নবনীতা দি, একটু আগে আপনি বলছিলেন যে আমরা অনেকদিন পাশাপাশি আছি, তার কারণ কি আপনার ওই ভালোবাসার বারান্দার প্রচেতদার ঝিলডাঙ্গার কন্যা এই প্রসঙ্গেই তো? আসলে, সেটা- এটা সেটা একটা- সঙ্গে আবার অনেক জায়গায় লেখা অনেক হয়েছে। জায়গায় দুজনে লেখা বেরোয়, অনেক লেখা হয়েছে। সময় কেন অনেক জায়গায় লেখা হয়েছে, অনেক জায়গায় লেখা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা তো কাগজে, লিটল ম্যাগাজিনেও লেখি, আমি লিখি, অনেক কাগজে আমরা লিখি। আচ্ছা, আপনারা তো দুজনেই পুরস্কার পেলেন, তো আপনার কি মনে হয় যে একজন লেখককে পুরস্কার বিশেষভাবে নাড়া দেয়? যে কোনো লেখককেই যে পুরস্কার পাচ্ছেন যিনি, তাকে ওই পুরস্কার একটা বিশেষভাবে নাড়া দিচ্ছে তাকে? লেখক বলে তো আলাদা করে না, যে কোনো মানুষ একটা পুরস্কার পেলে খুশি হবে না? খুশিও হবে, ভয়ও করবে, মনে হবে এটা কি আমার যোগ্য, আমি কি এর যোগ্য, এবং মনে হবে এর জন্য তো আমি পরিশ্রম করতে হবে ভবিষ্যতে, হাল ছেড়ে বসে থাকলে চলবে না, এইসব হয় আর কি। কিন্তু আমার মনে হয় না লেখকের উত্তেজনা, আনন্দ একজন যে দৌড়োয় তার থেকে কিছু আলাদা। যে দৌড়োয় তারও ওরকমই মনে হয় যে পরের দৌড়টা যেন একটু ভালো হয়, একই আনন্দটা একই। প্রতিদা, আপনি তো প্রতিশ্রুতিমান লেখকের সম্মান পেয়েছেন, তাহলে প্রতিশ্রুতির অঙ্গীকারবদ্ধ আপনি তো। আমরা এই ব্যাপারটা আমি বলি, বুঝতে পেরেছি শুনবো। আসলে পুরস্কার তো পেলে, আর অল্প সময় যখন একটু আগের দিকে, প্রথম দিকে পেলে খুব একটা সত্যি উত্তেজনা হয়, থ্রিল লাগে, একটা ভালো লাগে লেখার ক্ষেত্রে। কিন্তু লেখা হচ্ছে এমন একটা বিষয়, জানেন, যে এটা ঠিক শুধু যে প্রতিশ্রুতি যারা দিচ্ছেন তারা তো ভাবছেন যে আরো আগামী দিন ভালো লেখা পাবেন, কিন্তু আমি ভাবলাম আমি আগামী দিনে ভালো লিখবো, দায়বদ্ধভাবে আমি আরো ভালো করব, এইটা হয় না। যদি লিখতে পারি সেটা শুধু পুরস্কারের উপর নির্ভর করে লেখা হয় না, এমন একটা জিনিস। কেমন আরো ভালো করব, আরো ভালো করব, ভয় করে। নবনীতাদি বললেন যে ভয় করলে, যারা আমার কাছে এরকম আশা করছেন, বা সব থেকে বেশি তো পাঠকের আশাটাই আসল আশা, তারা যদি কোনো কারণে মনে করেন যে আমার লেখাটা আর ভালো হচ্ছে না, সে পুরস্কার পেলেও খারাপ, পুরস্কার না পেলেও খারাপ, এইটা বেরিয়ে গিয়ে না না, তাহলে কি নবনীতা দি, এই যে পুরস্কার দিচ্ছেন বইমেলা কর্তৃপক্ষ বা যারাই পুরস্কার দিন না কেন, তাহলে কি নতুন লেখকদের কাছে কোনো বার্তাই পৌঁছাবে না? উনি না 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 না, এবার কি কথা, তা নয়, তা নয়, পৌঁছবে তো উনি তা বলছেন না। উনি বলছেন যে পুরস্কার পাওয়াটা একটা বিশেষ আনন্দের, বিশেষ উত্তেজনা, বিশেষ উৎসাহ, আমাদের এগিয়ে যেতে সাথে সবই খুব বড় স্বীকৃতি। সেই তো বললেন প্রণববাবু অত বড় কথা, যে স্বীকৃতি জিনিস মানুষের জীবনে দরকার। রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন স্বীকৃতি জরুরি। স্বীকৃতি না হলে বুঝতে পারি না আমরা মানুষের কতটা কাছে গেলাম, সে দরকার। কিন্তু ওটাতেই আমাদের থেমে গেলে চলবে না, এটাই বলছে। যারা ভবিষ্যতে উঠে আসছে তাদের তো এতে বাধা পাওয়ার কোনো কারণ দেখছি না। প্রচেতদা, একটু ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি তো সাংবাদিকতা দিয়ে আপনার লেখার জীবনটা শুরু করেছিলেন, তো লেখার ক্ষেত্রে সাংবাদিকতা কি কোনো বিশেষ প্রভাব ফেলেছে? না, আমি একটা বিষয় বলি যে হ্যাঁ, আমি এখনো পেশায় সাংবাদিক, কিন্তু লেখার ক্ষেত্রে সাংবাদিক কি পেশায় প্রভাব ফেলে না, যেভাবেই জীবন থাকে। যদি কেউ ধরুন, এমন অনেক আছেন, শিবরাম চক্রবর্তী একটা সময় কাগজ বিক্রি করতেন শুনেছি, খবরের কাগজ। এমন অনেক বিখ্যাত বড় লেখক আছেন যিনি নিমাই ভট্টাচার্যই তো আছেন, বাসে কন্ডাক্টরের কাজ করেছেন, ফলে কাজ করেছেন। কাজটা জীবন যেভাবে দেখতে হয়, যে এক একটা জায়গায় এক একজন মানুষ এক এক রকম ভাবে জীবনের মধ্যে চলেন, পেশার মধ্যে, অর্থ উপার্জনের মধ্যে তো চলতে হয়, খাওয়া পড়ার একটা বিষয় থাকে। লেখা তো সমাজের সব অংশ থেকেই প্রভাব পড়বে। একটা কোনো পেশা
একটা নির্দিষ্ট কেউ যদি শিক্ষক হন, উনি দীর্ঘদিন নবনীতা দিয়ে পড়িয়েছেন, তার তো কিছু প্রভাব লেখার মধ্যে পড়বে, তার তো জীবন তিনি সেখানে দেখেছেন। যে জীবন যেভাবে দেখেন তার তো লেখায় প্রভাব পড়বেন। আমার ক্ষেত্রেও তাই পড়েছে, হয়তো কিছু কিছু এসছে, কিন্তু তার জন্য আমি বলবো না যে সাংবাদিকতা বা কোই জন্য অতিরিক্ত আমি কিছু পেয়েছি তা নয়। বহু লেখা আছে যার সঙ্গে কোনো মানে সাংবাদিকতা কেন আমার বাস্তব জগতের মিল, এরকমও লেখা হয়তো হয়েছে, বা অন্য ভাবে দেখার কোনো একটা ঘটনা মনে পড়েছে, সেরকম ভাবেও লিখেছি। তবে প্রভাব এড়ানো যায় না, কোনো কিছু প্রভাবই এড়ানো যায় না। নবনীতা দি, নরেন্দ্র দেব এবং রাধারানী দেবী এবং বাবা, তারা তো বিখ্যাত বাংলা সাহিত্য জগতে, তাহলে সেখান থেকেও তো আপনি প্রভাব পেয়েছেন, এটা তো আমরা বলতে, সেইটা একটু আমাদের একটু বলুন সংক্ষেপে। ওদের প্রভাবেই তো প্রধানত আমার কাছে সাহিত্য জগৎটা খুলে গিয়েছে। ছোট থেকে দেখতাম বাড়িতে লেখকরা আসছেন যাচ্ছেন, লেখিকারা আসছেন যাচ্ছেন, লেখকদের জগৎটাই আমার, লেখক পরিবার, সাহিত্য পরিবারটাই আমাদের পরিবার ছিল। ফলে এটা খুব আমার পক্ষে, ওর পক্ষে বোধ হয় অনেক বাবার জন্য হয়ে আমার বাবা দুজনেই প্রভাব পড়ে, ওদের পড়বে, আমাদেরও তো ভাবেই পড়বে। যে মানে সাহিত্য জিনিসটা যে খুব জীবনের পক্ষে জরুরি এইটা মনে হয়, যেটা খেলাধুলার ব্যাপার নয়, এটা জীবনের পক্ষে খুব জরুরি, মূল স্পর্শ করছে। আচ্ছা, এবার আমরা আমি একটা কথা বলি, এই যে দিদি বলেন, ওনার কথা শুনে বলি, আসলে অনেকে ভাবেন কি যে সাহিত্য পড়ছে এটা যেন অন্য সবকিছু হলো, এবার এখন আমি এটা একটুখানি দেখি দিদি, আমি মাঝে মাঝে দেখি অনেক কিছু তো হলো, এবার একটু সাহিত্য করি বা একটু কবিতা লিখি, একটু গল্প লিখি, সাহিত্য করি, এটা একটু হয়েছে না, অনেকটা জীবনের অনেক কাজ করা হলো, এবার একটু লিখি, ভাবি লিখলে বোধহয় একটু সহজে আমার একটু নাম হবে, একটু পুরস্কার হতে পারে, এই ভাবেন অনেকে ভাবেন, হয়তো কি জানি, আমিও খুব হয়তো ভালো লিখি না বলেই বলছি, কিন্তু ওইটা ঠিক ঘটনা নয় বলে আমার মনে হয়। আপনি কি বলেন? কারণ ওটা ঠিক ঘটনা, সাহিত্য খুব জরুরি বিষয়, একটা মানে ওটা সবকিছু যা আসে তার ভেতর থেকে সবসময় তাড়না করে দিয়ে যেতে হয়। আচ্ছা, এবারে আমরা তাহলে একটু বইমেলার প্রসঙ্গে আছি। হ্যাঁ দিদি, আপনি তো বিশ্বের অনেক বইমেলায় গেছেন, হ্যাঁ, এবার ওখানকার বইমেলার সঙ্গে আমাদের কলকাতা বইমেলার স্বাতন্ত্র্যটা কোথায়, প্রাণ কোথায় কলকাতা বইমেলার? অসংখ্য লোক যাচ্ছে, অনেক প্রাপ্তি, অনেক আনন্দ, অনেক হৈহুল্লোর, আপনার প্রাণটা কোথায় আছে বলে মনে করছেন? আপনি তো বলে দিলেন কোথায় আছে। এত মানুষ ভালোবেসে আসছে। কলকাতাই হলো কলকাতা বইমেলার প্রাণ। কলকাতা মতো শহর কি আর কোথাও আছে? অর্থাৎ অন্য যে বইমেলাগুলোতে আমি গিয়েছি সেগুলো ধরুন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের অনেক বইমেলা গেছি, কোনো তুলনার ব্যাপার নেই। দিল্লির ওয়ার্ল্ড বুক ফেয়ার, সেটা সঙ্গে তুলনার ব্যাপার নেই। আমি যেগুলো বাইরে, যেগুলো আমরা নাম শুনি, লন্ডন, ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার, লন্ডন বুক ফেয়ার আমি যাইনি। ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ার বা মিউনিক বুক উইক বা এডিনবার্গতে একটা বুক ফেয়ার হয়, এডিনবার্গ ফেস্টিভ্যালের সময়, এইগুলোতে আমি গিয়েছি। আমি যা দেখেছি সেখানেও সাধারণ মানুষ কিন্তু যোগ দেয়, ফ্র্যাঙ্কফুর্টে না, ওটা পাবলিশারদের, ওদের একটা ব্যবসার লেনদেনের ব্যাপার, ওটা নয়। কিন্তু অন্যগুলোতে সাধারণ মানুষ আসে, সবই হয়, যোগ দেয়, আনন্দ করে সবই, কিন্তু ব্যাপারটা অনেক ছোট, অনেক মানে ছোট কোন দিক থেকে বলছেন? আয়তনের দিক থেকে বলছেন নাকি লোক সংখ্যার দিক থেকে, কোনটা বলছেন? না, পুরো মানে আয়তন মানে কি, মানে পরিসর বা স্টল, অন্য মানে পুরো ভাবনাটাই ছোট করে, মানে কংক্রিট ভাবনা। মানুষ আসেও কম সেই তুলনায়। আমাদের আসলে ওখানে একটা আমার মনে হয় ভুল হয়, বিভিন্ন জায়গায় ওরা সেন্ট্রালি হয় না, 3-4 জায়গায় ছড়িয়ে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফলে বোঝা যায় না চাপটা। এখানে তো একটা জায়গায় হচ্ছে, ফলে এখানে যেভাবে মানুষ ভিড় যাচ্ছে তাহলে 3-4টে জায়গায় করে হয়। এইখানে আমার নিজের কি মনে হয় মাঝে মাঝে দেখে যে এই যে খুব বড় হচ্ছে এত যে মানুষ আসছেন, এই যে এত মানুষ আসছেন, যেন আমরা যারা একটু লিখি বা যারা লেখা করলেন সকলেরই মনে হয় বলে মনে হয়, এত পাঠক দেখলেন এক ধরনের ভরসা তৈরি হয়। কেমন যে আমি ভালো লিখলে বা আমি যে লিখি, বা এত পাঠক দুরকম হয়, সবাই তো আর লেখেন না, অনেক বেশিরভাগ মানুষই পড়েন, তারও কিন্তু একটা ভরসা তৈরি, একটা সমাজ, একটা জীবন তৈরি হচ্ছে, যেটা মূলত পড়া বিমুখ জীবন তৈরি হচ্ছে, পড়বো না, এ তো স্বাভাবিক, যত দিন যাবে মূলত তৈরি হচ্ছে। এর জন্য কি আপনি দায়ী করছেন ইলেকট্রনিক মিডিয়া? না, আমি দায়ী কাউকে করছি না, আমি বলছি জীবনের একটা অন্যরকম জীবনের সংকট তৈরি হয়েছে, অর্থের পিছনে ছোটা, কেরিয়ার বলতে পড়া ছাড়া কেরিয়ার করার দিকে, ফলে অনেকে যে পড়ে না সেও নিজেকে না একটুখানি গুটিয়ে নেয়, আমি পড়ি, কই পাশের জন তো পড়ার বইয়ের বাইরে কিছু পড়ে না, কই আমি পড়ি, পাশের জন তো ওই
কম্পিটিটিভ পরীক্ষার বাইরে কিছু পড়ে না বা আরেকটু বড় চাকরির জন্য পড়ে না, ফলে সেই পাঠক, সেই ছেলেটি, মেয়েটি, পুরুষ, মহিলা যেই ভাই বা বাচ্চাটি যে পড়ে, অন্য 5 জনের থেকেও যে পড়ে, যার বাবা যাকে গল্পের বই কিনে দেয়, সে যখন গিয়ে দেখে না এত লক্ষ লোক আমার সঙ্গে পড়ে না, সে মনে একটা জোর পায়। এমনকি আমরা অবচেতনে আমরাও যারা দেখি তারাও ভাবি যে কে বলে মানুষের পড়া কমে গেছে, এত প্রত্যেক বছর এটা হয়, এইটাই প্রধান কথা। যখনই লোকে বলে যে পড়া কমে গেছে, আমরা তখন বলি যে এত পাঠক আছে। এই কথা তো সত্য যে আমরা কজন লোকের জন্য বা লিখি, সত্যি সত্যি ঠিক, যতজন লিখি না কেন তা তো ভালোবেসে পড়েন, তারা ভালোবেসে পড়ে। ভালোবেসে পড়েন, আমাদের জানান। এই ভালোবাসাটা আমি পাচ্ছি, আর কি চাই মানুষের জীবনে। মানে লেখক হিসেবে আমাদের তো হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ দেখি না কেন। যথেষ্ট বইপ্রেমী বাঙালি পাঠক আছেন, যথেষ্ট। বই মেলাতে তাদের হয়তো সবার সাথে দেখা হয় না, অনেকে হয়তো আসতে পারেন না, কিন্তু প্রচুর বইপ্রেমী বাঙালি আছে। এক ধরনের ধাক্কা দিয়ে যখন যাই না মেলায়, তখন এক ধরনের আনন্দ হয়, বাবা এও তো পাঠক, হয় পাঠক, নয় লেখক, নয় প্রকাশক, নয় সম্পাদক, কেউ তো বইয়ের সঙ্গে যুক্ত, নয় বই বাঁধাই করেন। মানে এত লোক, এত মানুষ বইকে ঘিরে। মেলার মজাটাই জানেন তো, আমার নিজের ধারণা হচ্ছে একটা ভরসা দেয়। আমি যতটাই মনে হয় যে কোনো লেখকই একটা বড় ভরসা দেয়। লেখক ও তো আরো বড় কথা বলছে, ও ছাড়ি, আর লেখক ছাড়িয়ে বলছি ভরসার কথাটা। ও জাস্ট বলছে গ্রন্থ প্রকাশনা পুরো ব্যাপারটাকে, যারা পড়ে, যারা লেখে, যারা বেচে, যারা বানায়, এমনকি সবাই মিলে সকলকে মিলে, এটা খুব ভরসার একটা আচ্ছা, বিষয়। তবে আমাদের কলকাতায় লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে আলাদা করে, একটা সুন্দর মেলা সুন্দর মেলা হচ্ছে, খুব আমরা মেয়েদের একটা মেয়েদের বই মেলা সই থেকে কলকাতায় একটা আলাদা ব্যাপারও আছে। কিন্তু হ্যাঁ, নবনীতা দি, আমরা মানে বইমেলা শুরুর আগে একটা বইমেলা নিয়ে অনুষ্ঠান করেছিলাম। সেই সময় বইমেলা কর্তৃপক্ষের একজন বলে গেছিলেন যে আমাদের এবার যে আমেরিকা কান্ট্রি থিম হয়েছে, তো এটা নাকি এই দেশকে নাকি ফ্রাঙ্কফুর্ট বইমেলাও নিয়ে যেতে পারেনি। তাহলে কি আপনি মনে করবেন যে এটা আমাদের বড় পাওনা, আমাদের বাঙালিদের কাছে আমেরিকা থিম হওয়া? এটা আমি বুঝি না, পলিটিক্যাল লোক আছে। আমি বলি আমার নিজের মনে হয় যে কোন দেশ, নিশ্চয়ই আমেরিকা আসবে না, চীন আসবে, যেই আসুক সবাই মিলে এসে আমাদের বইমেলা যিনি অতিথি, যিনি থিম আসছেন, যিনি সাজছেন, এক একটা সময় এক একটা দেশ আছেন নির্দিষ্ট করে। আজ একটা দেশ, কালকে একটা দেশ। আমাদের যারা বইমেলা করেন আমি দেখেছি, যতটুকু জানি, এক একটা দেশ নিয়ে আসেন। এবং এইটাই তো আন্তর্জাতিক বইমেলার ভাবনার খুব ভালো, এক একটা দেশ আসবে, এটাই সব থেকে কে নিয়ে যেতে পারেনি, কে পেরেছে, সেটা আমাদের বিষয় না। আমাদের খুব আনন্দের কথা আমেরিকা এসছে, মেক্সিকো এসছে, লাতিন আমেরিকা, তার বই আমরা দেখতে পাই, এক একটা দেশ নরমালি দেখতে পাই না, সেই বইগুলো দেখতে পেলাম, সেগুলো তো খুব ভালো। আরেকটা আমি মাঝে মাঝে একটা জিনিস ভাবি, নবনীতা দেখে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একটা জিনিস এই বইমেলায় এসে না, বইমেলা দেখতে দেখতে মনে হয় যে দেখুন অনেক সময় কিন্তু পাঠক লেখক তাও একটু আধটু দেখা হয়, কিন্তু এমন কোন অনুষ্ঠানগুলো যদি করা যায়, মঞ্চ যদি থাকে, মেলার মঞ্চ, যেখানে লেখক বসবেন, পাঠকরা সরাসরি বসবেন, প্রকাশক বসবেন, লেখককে সমালোচনাও করতে হবে। মানে পাঠক যদি বলেন যে প্রকাশ্য মঞ্চের কথা বলছেন, প্রকাশ্য মঞ্চ মানে একটা ফোরাম, মঞ্চ, মেলা তো মেলায় তো মাঠে বসেও হয়, সিটে বসেও হয়। এবার সেখানে নবনীতা, ধরুন একজন পাঠক বললেন যে দিদি আপনার এই লেখাটা আমার ভালো লাগে, এটা শুনতে হবে, কান পেতে শোনার জায়গা থাকবে। তখন নবনীতাকে বললাম আমি এখানে বুঝিনি, প্রচন্ড আমি বুঝলাম না, প্রচন্ড আপনি কি লিখেছেন, তখন আমাকে বলতে হবে। এরকম একটা মঞ্চ আর একটু ভালো হতো না? হতো তো, আগে তো হতো পাঠকের মুখোমুখি, পাঠকের মুখোমুখি, ব্রড এটা করা উচিত। বাজে কথা বলা হয়েছে লেখকদের, সমালোচনা শুনতে তো, সেটাও তো পাঠকের সমালোচনা, বোঝা যাবে নি পড়েছেন। ধরুন প্রকাশকদের ক্ষেত্রেও তো একটা মিট করার ব্যাপার আছে, কোন ধরনের বই ভালোবাসে, এটাও মনে হয় আরেকটু করলে আমার মনে হয়। মেলা তো ছড়াচ্ছে, মেলা আন্তর্জাতিক চেহারাও পাচ্ছে, এত মানুষ আসছে, বিক্রি বাড়ছে, অর্থনীতিটা সচ্চিত সচল হচ্ছে, বোঝাই যাচ্ছে। এই প্রসঙ্গে বলি যে ময়দানে যেরকম লোক হতো গত কয়েক বছর ধরে, তো মিলন মেলা প্রাঙ্গণ বা অন্যান্য জায়গায় তো হলো, তো সেই তুলনায় কিন্তু লোকটা অনেক কম হয়েছে এইবার। বেশি আসার অসুবিধা, হ্যাঁ, ভৌগোলিক কারণ একটা ব্যাপার আছে, জিনিসটা তো একটা স্টেশন থেকে কাছে, মেট্রো স্টেশন কাছে, এগুলো তো এখনো পাওয়া যায়নি না, এগুলো সেটা তো ওই তুলনা করলে হবে, সমস্যা হবে তুলনা। দেখুন সব জায়গায় সুবিধা অসুবিধে, নানা রকম পথ তৈরি, এগুলো জাস্ট, হ্যাঁ, এগুলোর ফলে তুলনা প্র্যাকটিক্যাল অসুবিধা, এর জন্য বইপ্রেমী যারা আছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে না, বা সুবিধা অসুবিধার মধ্যে সুবিধাও হয় অসুবিধাও হয়, মিলিয়ে মিশিয়ে মেলায় লোক আসছেন, মেলায় আগামী দিনে আরো লোক আসবেন, যেখানেই বই থাকবে সেখানে লোক আসবে, এটাই আমার মনে
মনে হয় আমাদের পক্ষে সব থেকে বেশি আনন্দের এবং উৎসাহের। অসুবিধাটা আমরা নাইবে ভাবলাম, হ্যাঁ। আমরা আনন্দ দিকটা দেখি। ওটা সুন্দর জায়গা হয়েছে, বানানো একটা সুন্দর একটা নিশ্চিত ঠিক, জায়গা হয়েছে। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। যা হয়েছে সেটা আমরা দেখি এবং যা পেয়েছি তাতে আমি খুশি। এটুকু বলতে পারি যে এত মানুষ আসতে পারছেন। আমি যদি একটা অনুমতি নিই, অনুমতি থেকে একটা হ্যাঁ, প্রশ্ন বলুন, করবো। একটা আচ্ছা, প্রশ্ন। আমি একটা প্রশ্ন করেছি, সেটা হচ্ছে আপনি একটু বলুন না যে আগামী যারা দিনে লিখতে আসছেন, এই মেলাকেই কেন্দ্র করে এত মানুষ তো আসেন লিটল ম্যাগাজিনে, তাদের প্রতি আপনাদের মতো যারা এতদিন ধরে লিখছেন কি বার্তা হওয়া উচিত? একটু বার্তা বলুন, কিভাবে ভাবা না, উচিত? আমার মনের মনের প্রশ্নটা প্রশ্নটা কেড়ে নিয়েছেন আপনি একদম। হ্যাঁ দিদি বলুন, খুব ভালো এই প্রশ্ন। বাবা নীতিমতি বার্তা দিতে পারে না। না। আমার তো একটাই বার্তা, পরিশ্রম করো, ফাঁকি দিও না। আচ্ছা, এইটাই তো, এটা তো খুব বড় আমাদের বার্তা। আর কোনো মানে প্রচন্ড পরিশ্রম না করলে আমার মনে হয় না পাঠকের মনের কাছে পৌঁছানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হালকা হালকা যা মানে আমার প্রত্যেকটা লেখার পেছনে মন দিতে হবে, পরিশ্রম করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যে মনে করি, আমার লেখা দেখে তো মনে হয় না, সবাই ভাবে বলে যে আপনি বসলেন আর লেখা বেরিয়ে গেল, লেখা বেরিয়ে যায় না। আমি মনে করি। আপনার লেখরম করা যায়, তাহলে আপনি বলছেন যে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে লেখাটা কোথাও ফাঁকি দেওয়া যাবে না, মানে পরিশ্রম মানে কি? ফাঁকি দেওয়া যাবে না, লোক ঠকালে তুমিও ঠকবে। আচ্ছা আচ্ছা। মানে লেখার মনে করি। ক্ষেত্রে নিষ্ঠা, অধ্যবসায় এইটাই একদম। গানের ক্ষেত্রে তাই, যে কোনো শিল্পের ক্ষেত্রে তাই, নিষ্ঠা বা অধ্যবসায় খুব জরুরি। নাহলে কি হয় না, কি উপর হয় না। আচ্ছা, এবারে আমি আর একটা প্রশ্ন করছি যে আপনার যে ভালোবাসার বারান্দা, আপনি তো দীর্ঘ কয়েক বছর ধরে লিখছেন, তো এটা কি মেগাই নিয়ে যাবেন একদম? ও বাবা, এইসব আমি জানি না। না, একটা নতুন ধরনের লেখা আমরা দেখতে পেলাম তো, বাংলা সাহিত্যে, বাংলা সংস্কৃতি, এই তো আজকেই তো না, তবে আপনি বলছেন বটে, আমি বলছি যে উনি এটা লিখছেন, উনি আগেও এই ধরনের লেখা লিখেছেন, এটা অনেক দিন ধরে লিখছেন, এটা এই পার্টিকুলার নির্দিষ্ট এইটা, ফলে আগেও লিখেছেন। এটা আমরা চাইবো এরকমই। আগে আমি 5 বছর লিখেছি, তোমরা দেখো। হ্যাঁ, আমি লিখেছি, আমি বলছি তো। কোথায়? কোথায় লিখেছেন নির্দিষ্ট? একটা না, একই জায়গায় লিখেছি 5 বছর। 5 বছর ধরে একটা হ্যাঁ, লিখেছেন বাংলা লাইভে। ও আচ্ছা আচ্ছা, একটা না, হ্যাঁ, নবনীতার নোট বই বলে। ও এটা বইতে রেখেছি, বই আকারে আমরা বেরোনি এখনো। আচ্ছা, নবনীতা দি, আজকে তো প্রচুরদা বইমেলা থেকে এলেন এবং ডিবেট করে এলেন, ফিচার সাহিত্য কিনা, আপনি এইটা একটু বলুন। ফিচার কি সাহিত্যের পর্যায়ে পড়ে? এখন আমি আর ও সংবাদপত্রে যে সমস্ত দুজনেই feature- বলবো হ্যাঁ সাহিত্যে, না যা বেরোয় তাই সাহিত্যের আমি বলতে পারবো না, কিন্তু ফিচার কি নিশ্চয়ই সাহিত্যের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মাঝে মাঝেই আমাদের অসম্ভব ভালো ইংরেজিতে তো আছেই ফিচার রাইটার, একদম সাহিত্য। আর আমাদের বাংলা সাহিত্যে যথেষ্ট ভালো ফিচার রাইটিং হয়। এবং আমি তো মনে করি যে ইনফ্যাক্ট আমি যে প্রথম গদ্য লিখতে শুরু করি কিন্তু ফিচার দিয়ে। ফিচার দিয়ে। ফিচার দিয়ে তো শুরু করেছেন, তাই তো? সন্তোষ কুমার ঘোষ আমার কত জোরে লিখতে বলতেন, লেখো করে, তাহলে- সেই দিয়ে আমি কিন্তু এসেছি। তাহলে বইমেলা যে আমরা দেখছি, বইমেলা কিন্তু শুধু বই ক্রয় বিক্রয় নয়। বইমেলা মানে বইয়ের মেলা, মানুষের মেলা। বইমেলা মানে বঙ্গ সংস্কৃতির একটি বড় উৎসব, কলকাতা বইমেলা। সবাই ভালো থাকবেন। নবনীতা দি, প্রচেত বাবু, আমাদের কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আপনাদের আপনাকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ। অভিনন্দন জানাচ্ছি। বসার ভালো সুযোগ হলো, থাকবেন। কথা বলার সুযোগ হলো। আমার খুব গর্বিত তোমাকে নিয়ে, প্রচিত অনেক আশা আছে। আমার প্রণাম জানবেন, আমার প্রণাম জানবেন।